নবম শ্রেণীর পাঠ্য লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গদ্যটির বেশ কয়েকটি ধারাবাহিক পর্বে তোমাদের কাছে প্রশ্ন উত্তর আলোচনা হচ্ছে। দেখো, আজকের পর্বে তোমাদের কাছে গদ্যটির যে শেষ পাতার অংশটি অর্থাৎ 9 পাতায় যে অংশটুকুনি মূলত রয়েছে তার ওপর থেকেই বেশিরভাগ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। কে কাদের কাছে কোন সত্য কথা তুলে ধরেছেন? তাহলে লাইনটা দেয়া হয়েছে এইখান থেকে, যেখানে ইলিয়াসের স্ত্রী শামসেমাগি তাদের জীবনের মোহাম্মদ স্যার বাড়িতে ভাড়াটে মজুরানি হিসেবে থাকবার সময় সুখ দুঃখের অনুভূতি নিয়ে মোহাম্মদ স্যার বাড়িতে আসা অতিথিদের যে কৌতূহল বা তাদের যে জানার প্রবণতা নিরসনের জন্য তাদের কাছে তুলে ধরেছিলেন যে 50 বছর ধরে ইলিয়াস এবং তিনি অর্থাৎ তার স্ত্রী শামসেমাগি একত্রে বাস করছেন। তারা সুখ খুঁজে চলেছেন কিন্তু কখনো পাননি। যখন তারা মোহাম্মদ স্যার বাড়িতে ভাড়ায় রয়েছেন, পরিশ্রম করে দিন যাপন করছেন, তখনই দেখা গেছে যে তখন তাদের জীবনে সত্যিকারের সুখ তারা অনুভব করেছেন এবং এই পরিস্থিতিতে এসে তাদের জীবনে আর কোনো প্রত্যাশাই নেই বলে তারা অতিথির কাছে তুলে ধরেছেন। এখানে ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগির জীবনের এই সত্য দিকটি তার স্ত্রী শামসেমাগির মুখ দিয়েই ব্যক্ত হয়েছে যে এর মধ্যে কোনো ঠাট্টা তামাশার বিষয় নেই বলে তিনি অতিথিদের কাছে তুলে ধরেছেন। তাহলে নাম্বারও দেওয়া হয়েছে 3 এবং প্রশ্নটার উত্তরের পরিসরও কিন্তু সংক্ষিপ্ত। তারপরে প্রশ্ন দেখো 12 দাগের, যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। ধনী হওয়া সত্ত্বেও কাদের কেনই বা কোনো শান্তি ছিল না। এটা 5 নাম্বার দেওয়া হয়েছে। তাহলে এবারে বইয়ের লাইনটা দেখো কোথায় রয়েছে, একদম 9 নম্বর পেজের এই অংশে রয়েছে। বলছি, যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। তাহলে ধনী হওয়া সত্ত্বেও ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগির জীবনে কোনো শান্তি তারা কখনোই পাননি। কেননা দীর্ঘ 50 বছর ধরে একটা সময় পর্যন্ত তারা তাদের সম্পদ বৃদ্ধির জন্য পরিশ্রম করে গেছেন, আবার একটা সময় দেখা গেছে তারা তাদের সম্পত্তির রক্ষণাবেক্ষণও ঠিকমতো করে উঠতে পারছেন না। নিজেদের শরীর ও মনের জোর কমেছে বা তাদের পাশেও কেউ নেই। ফলে দেখা গেছে যে প্রায় 50 বছর ধরেই ইলিয়াস এবং তার স্ত্রী কেউই দুজনের সঙ্গে কথা বলার সময় পাননি, অন্তরের কথা ভাববার সময় পাননি, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার কোনোভাবেই তারা অবকাশ পাননি। দুশ্চিন্তারও তাদের কোনো অন্ত ছিল না। একটা দুশ্চিন্তার পর আর একটা দুশ্চিন্তা সবসময় তাদের লেগেই থাকতো। কখনো অতিথিদের আপ্যায়ন ও তাদের বিদায় দেওয়ার সময় যথাযথ তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হলো কি না সেদিকে নজর রাখতেন। আবার অনেক সময় তাদের অতিথিদের ছেড়ে যারা মজুর হিসেবে তাদের গবাদি পশুর রক্ষণাবেক্ষণ করতেন, দেখাশোনা করতেন, তারা ঠিকমতো পরিশ্রম করছে কি না সেদিকেও তাদের কড়া দৃষ্টি রাখতে হতো। এখানে আবার ইলিয়াস এবং তার স্ত্রী এই বিষয়টিতে পাপ অনুভবও করতেন। কখনো আবার দুশ্চিন্তা তাদের মনে কাজ করত, নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটাকে নিয়ে গেল কি না, কিংবা চোরেরা তাদের সেরা যে ঘোড়াগুলো সেগুলো নিয়ে পালালো কি না। রাতে ঘুমোতে গেলেও তারা ঠিকমতো ঘুমোতে পারতেন না। তখনই মনের মধ্যে নানান দুশ্চিন্তা জাগ্রত হলো যে রাত্রে বুঝি ভেড়ি ছানাগুলোকে চেপে মেরে ফেলল। সারা রাত তাদের ঘুমই হতো না। একটা দুশ্চিন্তা পেরোতে না পেরোতে আবার দেখতেন যে আর এক প্রতিকূল পরিস্থিতি হাজির। শীতের সময় যথেষ্ট খড় মজুদ আছে কি না। আবার অনেক সময় ইলিয়াসের এবং তার স্ত্রী দুজনের মধ্যেই মতবিরোধ দেখা দিত। ফলে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি বা একটা পাপ অনুভূত হতো। এই রকম পরিস্থিতি অতিক্রম করতে করতে ইলিয়াস এবং তার স্ত্রী অনুভব করেছেন যে যা ইলিয়াসের স্ত্রী শামসেমাগির
বক্তব্যের মধ্য দিয়ে এই গদ্যে ফুটে উঠছে যে তারা জীবনে কখনোই শান্তি অনুভব করতে পারেননি, তাদের সম্পত্তি, বিষয়, আশয় সমস্ত কিছু পরিপূর্ণ থাকা সত্ত্বেও, অর্থাৎ তারা ধনী হওয়া সত্ত্বেও। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, এটা 5 নাম্বার ছিল, যেহেতু উত্তরের পরিসরটাও বড় আছে। এর সঙ্গেই দেখো অথবা দিয়ে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, কাদের কেন এরূপ অনুভূতি হয়েছিল? তাহলে এই যে উত্তরটা হলো, এই লাইন ধরে ছিল দুইয়ের, এখানে আজকের 12 দাগের প্রশ্নটা, এবং 12 দাগের অথবা দিয়ে দেখো এই প্যারাটারই শেষ লাইন ধরে দেওয়া হয়েছে, উত্তর একেবারে একই। তাহলে ইলিয়াস এবং তার স্ত্রী কখনোই সুখী জীবনের সুখ অনুভব করেননি। কেন না, যখন তারা ধনী ছিলেন, সম্পদ ছিল, তবুও তাদের এই পরিস্থিতি অতিক্রম করতে হয়েছে বলে। ব্যাস, তারপরে প্রশ্ন দেখো 13 দাগের, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, কারা কোন সুখ খুঁজে পেয়েছেন? এটা 3 নাম্বার বা 5 নাম্বার যে কোনো নাম্বারেরই হতে পারে। এবারে নাম্বার অনুযায়ী তোমাদের উত্তরটা উপস্থাপন করতে হবে। অথবা দিয়ে দেওয়া হয়েছে অতিথিরা হেসে উঠল, অতিথিরা কারা, তাদের হেসে ওঠার কারণ বিশ্লেষণ করো ইলিয়াস গদ্য অবলম্বনে। এটাও 3/5, মানে এই দুটোর উত্তর একেবারে একই হবে। তাহলে দেখো আমরা 13 দাগের প্রশ্নের উত্তরে আলোচনা করতে পারি। এখানে মূলত ইলিয়াসের স্ত্রী সামসামাগির বক্তব্যের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যা ইলিয়াস মূলত মোহাম্মদ স্যার বাড়িতে আসা অতিথিদের কাছে তার স্ত্রীর মুখ দিয়েই তাদের কাছে উপস্থাপন করাতে চেয়েছেন, যাতে তারা তাদের অনুভূতি সম্পর্কে ভরসা করতে পারে। সেখানে সামসামাগির বক্তব্য থেকে আমরা পাচ্ছি যে দীর্ঘ 50 বছর ধরে তারা যে সুখের অনুসন্ধান করেছেন তা মোহাম্মদ স্যার বাড়িতে ভাড়াটে মজুরানি হিসেবে থাকার সময় তারা প্রথম অনুভব করতে পেরেছেন। ইলিয়াসও তার বক্তব্যে গদ্যে তুলে ধরেছেন যে সম্পত্তি হারানোর পর তারা অবুঝ ছিলেন বলে কেঁদেছিলেন, কিন্তু ধীরে ধীরে ঈশ্বরই যেন তাদের কাছে জীবনের প্রকৃত সত্য উন্মুক্ত করেছেন। তারা সর্বশান্ত হওয়ার পরেও বিপুল সম্পত্তির অধিকারী যারা, তারা একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার পরেও সেই ইলিয়াস এবং তার স্ত্রী সামসামাগি যখন মোহাম্মদ স্যার বাড়িতে ভাড়াটে হিসেবে রয়েছেন, তখন তারা সুখ শান্তির কথা বলার অবকাশ পাচ্ছেন। তাদের মধ্যে আর ঝগড়া নেই, কোনো দুশ্চিন্তাও নেই। তারা প্রভুর সেবা যতটা পারেন সেটাই করছেন, সেটাই তাদের জীবনে তখন একমাত্র বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা খাটতে পারত বলে এবং তাদের উপরে মোহাম্মদ স্যার বাড়িতে যেহেতু কোনো রকমের কোনো জোর ছিল না বলে তারা তার প্রভুর লোকসান কখনোই তারা করতেন না। তারা যেটুকুনি শ্রম দিতেন তাতে মোহাম্মদ স্যার লাভই হতো। তাছাড়া ইলিয়াস এবং তার স্ত্রী কর্মশেষে বাড়িতে এলে খাবার কমিস নিয়মিত তাদের জন্য থাকতো। শীতকালে শীত নিবারণের জন্য গরম পোশাক ও জ্বালানির ব্যবস্থা থাকতো। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো তাদের অবকাশ ছিল। ঈশ্বরের প্রতি প্রার্থনারও তার সময় পেত। ফলে এই সুখ বা এই শান্তির যে পরিবেশ তারা মোহাম্মদ স্যার বাড়িতে ভাড়াটে হিসেবে থাকার সময় অনুভব করেছিলেন, এটাই তাদের কাছে একমাত্র কাম্য ছিল। ধনী হওয়ার, তারা যখন ধনী ছিলেন বা তারা যখন পরিশ্রম করেছিলেন সম্পদ গড়ে তোলার জন্য, বিষয় আশয় সম্পত্তি বৃদ্ধির জন্য, তখনও তারা সুখ শান্তি হিসেবে এই পরিস্থিতিটাই কাম্য তাদের কাছে ছিল বা চেয়েছিলেন। তা আজ তারা সর্বশান্ত হয়েও কিন্তু সেই সুখ অনুভব করছেন, যেটা তাদের আকাঙ্ক্ষিত ছিল। ফলে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল, দেখো এই মোহাম্মদ স্যার বাড়িতে থাকার সময় অনুভূতির কথাই তাদের সুখের যে অনুভূতি হিসেবে এই গদ্যে চিত্রিত হয়েছে। এরপরে দেখো ওর সঙ্গে অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল, এখানে তোমাদের একটা দুটো কথা এক্সট্রা বলতে হবে। যে ইলিয়াসের স্ত্রী সামসামাগির মন্তব্য অনুসারে যে সুখ বা শান্তির ছবি বা চিত্র ফুটে উঠল এই গদ্যটিতে, সেটি কোনোভাবেই মোহাম্মদ স্যার বাড়িতে আসা অতিথিদের কাছে বিশ্বাসযোগ্য বা একটা প্রকৃত সত্য ঘটনা বলে অনুভূত হলো না। ফলে তারা এটাকে ঠাট্টা বা তামাশা
ধরেই হেসে ফেলেছিলেন। তারা ইলিয়াসের এবং তার স্ত্রীর অবস্থার আমূল পরিবর্তনে তাদের এই সুখের অনুভূতিটা যে বড়ই অপ্রাসঙ্গিক বলে মনে করেছিলেন, যে কারণেই তারা ভরসা অনুভব করতে না পেরে হেসে ফেলেছিলেন। তাহলে এটা একই উত্তর, শুধু প্রশ্ন ধরে তোমাদের শেষ করতে হবে। এরপরে দেখো প্রশ্ন 14 দাগের, এটাই মানুষের জীবন। বক্তা মানুষের জীবন কোন দিকটি তুলে ধরতে চেয়েছেন? তাহলে এখানে বক্তা হচ্ছেন, দেখো ইলিয়াসের বক্তব্যের মধ্যে এটি রয়েছে, এটাই মানুষের জীবন। তাহলে ছোট্ট একটা লাইন ধরেই প্রশ্ন, এখানে বক্তা ইলিয়াস এবং সমগ্র গদ্যের মধ্যে আমরা গল্পের মধ্যে দেখতে পাই ইলিয়াস এবং তার স্ত্রী 35 বছর ধরে কঠোর পরিশ্রম করে তাদের সামান্য সম্পত্তিকে বহু গুণ সমৃদ্ধ করে তুলেছিলেন, এবং তারা তাদের বক্তব্য অনুসারে আমরা এই গদ্য থেকে জানতে পারি যে 50 বছর ধরে তারা পরিশ্রমও করেছেন এবং সুখেরও সন্ধান করে গেছেন, কিন্তু তারা জীবনে কোনো সুখ শান্তির অনুভূতি অনুভব করেননি। দেখা গেছে যে মোহাম্মদ স্যার বাড়িতে ভাড়াটে হিসেবে থাকার সময় তাদের বাড়িতে আসা অতিথিদের মধ্যেও বা মোহাম্মদ স্যার মধ্যেও ভীষণ কৌতূহল কাজ করেছিল ইলিয়াস এবং তার স্ত্রী সামসামাগির জীবনের অনুভূতি জানবার জন্য। তারা খুব উদ্গ্রীব হয়েছিলেন ইলিয়াসের এই অবস্থার আমূল পরিবর্তনে তারা কি প্রকৃতই সুখ অনুভব করছিলেন না খুব বিমর্ষ ছিলেন সেটা বুঝে ওঠার জন্য। সেখানে ইলিয়াসের স্ত্রীর সামসামাগির বক্তব্য অনুসারে আমরা দেখতে পাই যে যখন তারা ধনী ছিলেন তখন তাদের কথা বলবার, অন্তরের কথা ভাববার, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার কোনো সময় বা অবকাশ ছিল না। ছিল শুধু একটার পর একটা দুশ্চিন্তা আর একটার পর একটা পাপ বোধ। দুশ্চিন্তা ছিল অতিথিদের নিয়ে, তাদের আপ্যায়ন, তাদের সম্মান জানানো নিয়ে। আবার দুশ্চিন্তা ছিল যারা মজুরানি তাদের উপর কড়া নজর রাখা নিয়ে, বা গবাদি পশুদের কোনোভাবে ক্ষয়ক্ষতি বা কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত দিক নিয়ে। আর পাপ বোধ ছিল মজুরানিদের ওপর অতিরিক্ত নজর রাখা, আর ইলিয়াস এবং তার স্ত্রী সামসামাগির মধ্যে বাক বিতণ্ডার মধ্য দিয়ে। ফলে তারা কখনোই সুখ অনুভব করেননি। কিন্তু মোহাম্মদ স্যার বাড়িতে ভাড়াটে হিসেবে থাকার সময় তারা তাদের ধনী অবস্থার জীবনে যেগুলি করার অবকাশ পেতেন না সেগুলি করার পূর্ণ অবকাশ পেয়েছেন, এবং যা তাদের দুশ্চিন্তা ও পাপবোধ জাগ্রত করত সেই বিষয়গুলি আর তাদের জীবনে ছিল না। ফলে তারা 50 বছরের আকাঙ্ক্ষিত সুখ শান্তি ভাড়াটে হিসেবে থাকার সময় অনুভব করেছেন। জীবনের এই অবস্থার আমূল পরিবর্তন হওয়া সত্ত্বেও তারা যে তাদের সুখের অনুভূতি অনুভব করেছেন বা সুখের অনুভূতি অনুভব করা যায় জীবনের সত্য, এই দিকটিকেই ইলিয়াস ফুটিয়ে তুলতে চেয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। তাহলে দেখো এখানে দুটো বৈপরীত্যমূলক অবস্থার নিয়েই কিন্তু উত্তরটা উপস্থাপন করতে হবে। তারপরে দেখো শেষ প্রশ্ন আজকে 15 দাগে, কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? বক্তার এই প্রশ্নের উত্তর ইলিয়াস গদ্য অবলম্বনে লেখো। তাহলে এখানে বক্তা হচ্ছেন মোহাম্মদ স্যার বাড়িতে আসা এক অতিথি, যারা সেই আমরা এখানে কাহিনীতে দেখতে পাই মোহাম্মদ শাহ সহ মোহাম্মদ স্যার বাড়িতে আসা অতিথি সবাই ইলিয়াস এবং তার স্ত্রীর জীবনের পূর্ব সময়ের সমৃদ্ধ অবস্থা এবং তাদের বর্তমান সময়ের যে দৈন্য অবস্থা বা অন্যের বাড়িতে আশ্রিত হয়ে থাকার অবস্থার মধ্যে তাদের কী অনুভূতি তারা অনুভব করছেন বা তাদের আদৌ কোনো সুখের অনুভূতি আছে কি না, এই বিষয়ে যখন উৎসুক বা কৌতূহলী হয়েছিলেন তখন তাদের সেই কৌতূহল নিরসনের জন্য ইলিয়াস তার স্ত্রী সামসামাগির মুখ দিয়েই তাদের জীবনের অনুভূতি অতিথিদের কাছে তুলে ধরেছিলেন। সেখানে আমরা যে বিষয়টি দেখলাম, এই বৈপরীত্যমূলক যে অবস্থাটা সেটা দিয়েই উত্তরটা তুলে ধরতে হবে। পূর্বে যখন তারা ধনী ছিল কি হয়েছিল বা কি তারা পেতেন না, আর বর্তমানে ভাড়াটে হিসেবে থাকার সময় তারা কি পাচ্ছেন আর কি তাদের নেই, এর মধ্য দিয়ে উত্তরটা কিন্তু পুরোটা উপস্থাপন করতে হবে। এভাবেই ইলিয়াসের স্ত্রী সামসামাগি তাদের জীবনের সুখের অনুভূতি দিকটি তুলে ধরেছেন। বা ওর সঙ্গে অথবা দিয়ে দেখো আর একটি প্রশ্ন দেওয়া হয়েছে, শুনে অতিথিরা ভাবতে বসলো। কোন বিষয়ে অতিথিদের ভাবনা জাগ্রত হলো?
তা ইলিয়াস গদ্য অবলম্বনে লেখো। তাই ইলিয়াস এবং তার স্ত্রীর জীবনের এই সত্য দিকটি যখন তারা তুলে ধরলেন সকলের কাছে, তখন এই বিষয়টি কারোর কাছেই ভরসা বা বিশ্বাসযোগ্য হয়নি। অতিথিরা হাসাহাসি করেছিলেন। তার প্রত্যুত্তরে ইলিয়াস জীবনের যে এক চরম সত্য দিক সম্পর্কে তারা অবগত হয়েছেন, তার সেই বিষয়ে আরও স্পষ্ট করে অতিথিদের জানালেন যে তারাও অবুঝ ছিলেন। তাই তারা কিন্তু যে শুরু থেকেই বুঝে গিয়েছিলেন জীবন সত্য তা নয়। সম্পত্তি হারানোর পর তারাও কেঁদেছিলেন, তারাও খুব বিমর্ষ হয়েছিলেন, দুঃখী ছিলেন। কিন্তু অবস্থা বা সময়ের অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বর তাদের জীবনের সত্য রূপটি তুলে ধরেছেন। তাই ইলিয়াস এবং তার স্ত্রী তাদের জীবন দিয়ে যে সত্য অনুভব করেছেন, সেই বিষয়টিকে খুব ফুর্তির বা তার মধ্যে যে শুধুমাত্র হাস্যকর দিক রয়েছে তা নয়, তার মধ্যে সকলের কল্যাণটি লুকিয়ে রয়েছে ইলিয়াস অতিথিদের কাছে তুলে ধরেছেন। এবং ইলিয়াসের এই মন্তব্যে অতিথিদের মধ্যে যে একজন মোল্লা ছিলেন তিনিও সহমত পোষণ করেন এবং তিনি জানান সকলের কাছে যে ইলিয়াসের বক্তব্য সত্য এবং পবিত্র গ্রন্থেও তার উল্লেখ রয়েছে। তাই অতিথিদের মধ্যে তখন ইলিয়াস এবং তার স্ত্রী সামসামাগির জীবনের যে দর্শন তারা লাভ করেছিল, তাদের জীবনের অবস্থার আমূল পরিবর্তনের মধ্য দিয়ে সেই বিষয়ে তাদের কোনো না কোনো দিক থেকে হলেও মনের মধ্যে একটা দাগ কাটল এবং তারা সেই বিষয়টা নিজেদের মধ্যে ভাবনায় পরিণত করলেন এবং সেই বিষয়ে তারা নতুন করে তাদের মনকে ভাবাতে শুরু করলেন। তাহলে এভাবেই আমরা এই প্রশ্নটার উত্তর দেব। তাহলে 15 দাগের উত্তরটা কিন্তু একই, শুধু প্রশ্ন ধরে আমাদের উত্তরটা শেষ করতে হবে। এগুলো কিন্তু বড় প্রশ্নের মধ্যেই, রচনাধর্মী প্রশ্নের মধ্যে তোমরা পাবে। তাহলে দেখো, আজকে তোমাদের কাছে এই গদ্যটার এই শেষ পাতাটার অর্থাৎ গদ্যটার শেষ অংশটার ছোট বড় অনেক প্রশ্নই আলোচনা করা হয়েছে। এগুলো তোমরা অনুশীলন করলে পরীক্ষায় উত্তর ঠিকঠাক লিখতে পারবে। শুধু তোমাদের তথ্যগুলো ঠিকঠাক মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ফুল মার্কস পাবে। তাহলে আজকে এটা অনুশীলন করো। এর পরের পর্বে তোমাদের কাছে দাম গল্পটা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।